রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ঊনবিংশতি পর্ব। বর্ষাকাল, রাত্রি জ্যোৎস্না। জ্যোৎস্না এমন বড় উজ্জ্বল নয়, বড় মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। ত্রিস্রোতা নদী বর্ষাকালের জলপ্লাবনে কুলে কুলে পরিপূর্ণ। চন্দ্রের কিরণ সেই তীব্র গতি নদী জলের স্রোতের উপর স্রোতে আবর্তে কদাচিৎ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে জ্বলিতেছে। কোথাও জল একটু ফুটিয়া উঠিতেছে, সেখানে একটু চিকিমিকি, কোথাও চরে ঠেকিয়া ক্ষুদ্র বিচিবঙ্গ হইতেছে, সেখানে একটু ঝিকিমিকি। তীরে গাছের গোড়ায় জল আসিয়া লাগিয়াছে, গাছের ছায়া পড়িয়া সেখানে জল বড় অন্ধকার। অন্ধকারে গাছের ফুল ফল পাতা বাহিয়া তীব্র স্রোত চলিতেছে। তীরে ঠেকিয়া জল একটু তর তর কল কল পত পত শব্দ করিতেছে, কিন্তু সে আঁধারে আঁধারে। আঁধারে আঁধারে সে বিশাল জলধারা সমুদ্রানুসন্ধানে পক্ষিণীর বেগে ছুটিয়াছে। কুলে কুলে অসংখ্য কলকল শব্দ, আবর্তের ঘোর গর্জন, প্রতিহত স্রোতের তেমনি গর্জন, সর্বশুদ্ধ একটা গম্ভীর গগনব্যাপী শব্দ উঠিতেছে। সেই ত্রিস্রোতের উপরে কুলের অনতি দূরে একখানি বজরা বাঁধা আছে। বজরার অনতি দূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আর একখানি নৌকা আছে। তাহার কথা পরে বলিব, আগে বজরার কথা বলি। বজরাখানি নানা বর্ণে চিত্রিত, তাহাতে কত রকম মূরত আঁকা আছে। তাহার পিতলের হাতল ডান্ডা প্রভৃতিতে রূপার গিল্টি, গুলাইয়ে একটা হাঙরের মুখ, সেটাও গিল্টি করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল, আবার নিস্তব্ধ। নাবিকেরা এক পাশে বাঁশের উপর পাল ঢাকা দিয়া শুইয়া আছে। কেহ জাগিয়া থাকার চিহ্ন নাই। কেবল বজরা ছাদের উপর একজন মানুষ, অপূর্ব দৃশ্য। ছাদের উপর একখানি ছোট গালিচা পাতা, গালিচাখানি 2 আঙুল পুরু, বড় কোমল, নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার উপর বসিয়া একজন স্ত্রীলোক, তাহার বয়স অনুমান করা ভার। 25 বৎসরের নিচে তেমন পূর্ণায়ত দেহ দেখা যায় না। 25 বৎসরের উপর তেমন যৌবনের লাবণ্য কোথাও পাওয়া যায় না। বয়স যাহা হোক, সে স্ত্রীলোক পরম সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এ সুন্দরী কৃশাঙ্গী নহে, অথচ স্থূলাঙ্গী বলিলেও ইহার নিন্দা হইবে। বস্তুত ইহার অবয়ব সর্বত্র 16 কলা সম্পূর্ণ। আজি স্ত্রী শ্রোতা যেমন কুলে কুলে পুড়িয়াছে, ইহারও শরীর তেমনি কুলে কুলে পুড়িয়াছে। তার ওপর বিলক্ষণ উন্নত দেহ। দেহ তেমন উন্নত বলিয়াই স্থূলাঙ্গী বলিতে পারিলাম না। যৌবন বর্ষার চারিপোয়া বন্যার জল যেন কমনীয় আধারে ধরিয়াছে, ছাপায় নাই। কিন্তু জল কুলে কুলে পুড়িয়া টলটল করিতেছে, অস্থির হইয়াছে। জল অস্থির, কিন্তু নদী অস্থির নয়, নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নহে, নির্বিকার। সে শান্ত, গম্ভীর, মধুর, অথচ আনন্দময়ী। সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুসঙ্গিনী। সেই নদীর মতো সেই সুন্দরীও বড় সুসজ্জিতা। এখন ঢাকাই কাপড়ের তত মর্যাদা নাই,
কিন্তু 100 বৎসর আগে কাপড়ও ভালো হইত, উপযুক্ত মর্যাদাও ছিল। ইহার পরিধানে একখানি পরিষ্কার মিহি ঢাকায়, তাতে জরির ফুল, তাহার ভিতর হীরা মুক্তা খচিত কাঁচলি ঝকমক করিতেছে। হীরা, পান্না, মতি, সোনায় সেই পরিপূর্ণ দেহ মণ্ডিত। জ্যোৎস্নার আলোকে বড় ঝকমক করিতেছে। নদীর জলে যেমন চিকিমিকি, এই শরীরেও তাই। জ্যোৎস্না পুলকিত স্থির নদী জলের মতো সেই শুভ্র বসন, আর জলে মাঝে মাঝে যেমন জ্যোৎস্নার চিকিমিকি চিকিমিকি, শুভ্র বসনের মাঝে মাঝে তেমনি হীরা মুক্তামতির চিকিমিকি। আবার নদীর যেমন তীরবর্তী বনচ্ছায়া, ইহারও তেমনি অন্ধকার কেশরাশি আলোলায়িত হইয়া অঙ্গের উপর পড়িয়াছে। কোঁকড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ফিরিয়া ফিরিয়া গোছায় গোছায় কেশ পৃষ্ঠে, অংশে, বাহুতে, বক্ষে পড়িয়াছে। তার মসৃণ কোমল প্রভার উপর চাঁদের আলো খেলা করিতেছে। তাহার সুগন্ধিপূর্ণ গন্ধে গগন পরিপূরিত হইয়াছে। এক ছড়া জুঁই ফুলের গড়ে সেই কেশরাশি সংবেষ্টন করিতেছে। ছাদের উপর গালিচা পাতিয়া সেই বহুরত্নমণ্ডিতা রূপমতী মূর্তিমতী সরস্বতীর ন্যায় বীণাবাদনে নিযুক্তা। চন্দ্রের আলোয় জ্যোৎস্নার মতো বর্ণ মিশিয়াছে, তাহার সঙ্গে সে মৃদু মধুর বীণার ধ্বনিও মিশিতেছে। যেমন জলে জলে চন্দ্রের কিরণ খেলিতেছে, যেমন এই সুন্দরীর অলঙ্কারে চাঁদের আলো খেলিতেছে, এই বন্যকুসুম সুগন্ধি কৌমুদী স্নাত বায়ুস্তর সকলে সেই বীণার শব্দ তেমনি খেলিতেছে। ঝমঝম ছনছন ঝনন ঝনন ছনন ছনন দমদম দ্রিম দ্রিম বলিয়া বীণে কত কি বাজিতেছে, তাহা আমি বলিতে পারি না। বীণা কখনো কাঁদে, কখনো রাগিয়া ওঠে, কখনো নাচে, কখনো আদর করে, কখনো গর্জিয়া ওঠে, বাজিয়ে টিপি টিপি হাসে। ঝিঝিট, খাম্বাজ, সিন্ধু কত মিঠে রাগিনী বাজিল, কেদার, হাম্বির, বেহাগ কত গম্ভীর রাগিনী বাজিল, কানাড়া, সাহানা, বাগেশ্বরী কত জাঁকাল রাগিনী বাজিল। নাদ কুসুমের মালার মতো নদী কল্লোল স্রোতি ভাসিয়া গেল। তারপর দুই একটা পর্দা উঠাইয়া নামাইয়া লইয়া সহসা নতুন উৎসাহে উন্মুখী হইয়া সে বিদ্যাপতি ঝনঝন করিয়া বীণার তারে বড় বড় ঘা দিল। কানের পিপুল পাত দুলিয়া উঠিল, মাথায় সাপের মতো চুলের গোছা সব নড়িয়া উঠিল। বীণে নটরাগিনী বাজিতে লাগিল। তখন যাহারা পালমুড়ি দিয়া এক প্রান্তে নিঃশব্দে নিদ্রিতবৎ শুইয়াছিল, তাহার মধ্যে একজন উঠিয়া আসিয়া নিঃশব্দে সুন্দরীর নিকট দাঁড়াইল। এ ব্যক্তি পুরুষ। সে দীর্ঘকায় এবং বলিষ্ঠ গঠন, ভারী রকমের একজোড়া চৌগোপ্পা আছে, গলায় যজ্ঞ প্রবীর। সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? সেই স্ত্রীলোক বলিল, দেখিতে পাইতেছ না? পুরুষ বলিল, কিছু না, আসিতেছে কি? গালিচার উপর একটা ছোট দূরবীন পড়িয়াছিল। দূরবীন তখন ভারতবর্ষে নতুন আমদানি হইতেছিল। দূরবীন লইয়া সুন্দরী ওই ব্যক্তির হাতে দিল, কিছু বলিল না। সে দূরবীন চক্ষে দিয়া নদীর সকল দিক নিরীক্ষণ করিল। শেষ এক স্থানে আর একখানি বজরা দেখিতে পাইয়া বলিল, দেখিয়াছি, টেকের মাথায় ওই কি? উত্তর করিল, এ নদীতে আজকাল আর কোনো বজরা আসিবার কথা নাই। পুরুষ পুনর্বার দূরবীন দিয়া নিরীক্ষণ করিতে লাগিল। যুবতী বীণা বাজাইতে বাজাইতে বলিল, রঙ্গরাজ। রঙ্গরাজ উত্তর করিল, আজ্ঞা। দেখো কি, কয়জন লোক আছে তাই দেখি। কয়জন? ঠিক ঠাহর পাই না, বেশি না, খুলিব? খোলো ছিপ।
আঁধারে আঁধারে নিঃশব্দে উজাইয়া যাও। তখন রঙ্গরাজ ডাকিয়া বলিল, ছিপ খোলো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 20 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।